হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি টাকি ভ্রমণ বৃত্তান্ত। তাই মধ্যমগ্রাম থেকে উঠে পড়ছি আগেই ট্রেনে। ট্রেনটা হলো শিয়ালদা টু হাসনাবাদ লোকাল। এই ট্রেনে করেই আমরা আজকে পৌঁছে যাব টাকিতে। শীতকালে কিন্তু ঘুরতে যাওয়াটা মাস্ট। কম বা বেশি দিনের জন্য আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই। তাই এই ট্যুরটা কিন্তু আমাদের একদম ওয়ান ডে ট্যুর। অর্থাৎ একদিনের মধ্যেই কিন্তু আমরা জায়গায় গিয়ে সেখানকার স্পটগুলো ঘুরে আবার ফিরে আসতে পারি। তবে এই টাকিটা কিন্তু মেইনলি পিকনিক স্পট হিসেবেই ভীষণ প্রসিদ্ধ। এই টাকিতে প্রচুর লোক যায় এই শীতকালে পিকনিকের জন্য। তবে আমরা আজকে পিকনিক না করলেও নিজেরাই ঘুরে দেখব টাকির চারপাশটা। ট্রেনে যেতে যেতে ট্রেনের বাইরের এই সমস্ত মাঠ ঘাট সুন্দর সবুজ জায়গাগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই সেই সমস্ত দৃশ্য আপনাদের জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছিলাম। সকালবেলা বেশ কয়েকটা কিন্তু এই হাসনাবাদ লোকাল রয়েছে। তার মধ্যে আমি কিন্তু 8:45-এর হাসনাবাদ লোকালটা ধরেছিলাম। সেই ধরেই চলে এসেছি প্রায় মালতীপুর। এরপরও কিন্তু সুন্দর সর্ষের ক্ষেত আমি দেখতে পাচ্ছিলাম, তাই সেটাও কিন্তু আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতে ভুললাম না। এইভাবে পথে যেতে যেতে আর ট্রেনের মধ্যেকার বিভিন্ন খাবার খেতে খেতে পথটা বেশ দারুণ কাটলো। ট্রেনে কি ওঠেনি, মানে মুখ বন্ধ কিন্তু দেওয়া যায় না এই ট্রেন সফরগুলোতে। খাবার না খেলে তাহলেই মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল। আর পথে যেতে এই স্টেশনটার নামটা আমার একদম অন্যরকম লেগেছে। পজ করে দেখে নিতে পারেন। স্টেশনটার নাম হলো ঘোড়া রাসঘোনা। জানি না এই রকম নাম কেন হয়েছে, তবে নামটা আমার কাছে একদম নতুনত্ব। যাই হোক, আমি এই রুটে কিন্তু আগে কখনো আসিনি, তাই আমার কাছে এই নামটা প্রথম দেখা। এরপর আমি আরও এগিয়ে গিয়ে দেখলাম যে আমি তো মধ্যমগ্রাম থেকে উঠেছি, বাট মধ্যমগ্রাম শুধু নয়, মধ্যমপুর বলেও আরেকটা স্টেশন রয়েছে এই হাসনাবাদ লোকাল যাওয়ার পথে। বসিরহাটের পরে ট্রেনটা বেশ ফাঁকা হয়ে গেছে, সবাই মোটামুটি বসে পড়েছে দেখেছেন। আর এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি, ও কিন্তু সুন্দর জিমন্যাস্টিক দেখাচ্ছিল, বেশ ভালো লাগলো। আর এরপরেই আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম টাকি রোড স্টেশনে। স্টেশনটার নামই কিন্তু টাকি রোড। তো নেমে পড়লাম ট্রেন থেকে। এরপর এই ট্রেনটা চলে যাবে হাসনাবাদে। স্টেশনে নামার পরই ঠিক বেরোনোর পথেই কিন্তু প্রচুর এখানে রয়েছে টোটো স্ট্যান্ড ভরে কিন্তু টোটো গিজগিজ করছে রীতিমতো। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো টোটো ভাড়া করে নিতে পারেন সারাদিনের জন্য। এনারা আপনাদের এই টাকিতে থাকা বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখাবেন। আমরাও এরকমই একটা টোটো বুক করে নিল 800 টাকা। এখানে কিন্তু একটু বার্গেনিং আপনাকে করতেই হবে রেট নিয়ে। এরা এখন রেট কিন্তু 1100-1200 চলছে। বিশেষ করে সিজনের দিনগুলোতে কিন্তু দামগুলো ভীষণই বেড়ে যায়। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু একটু বার্গেনিং করেই নেবেন। তো আমাদের দেখাবে 15টা স্পট কথা হয়েছিল। তো প্রথম স্পটে আমরা চলে এসেছি। এটা হলো টাকি রামকৃষ্ণ মিশন। দুপাশে রয়েছে বিদ্যালয় আর পেছনে মিশন প্রাঙ্গণ রয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন রামকৃষ্ণ মিশনগুলোতে হয়ে থাকে ঠিক সেই রকমই ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছেন বেলা কিন্তু টুকটুক করে অনেকটাই গড়িয়েছে। এরপর চটপট সমস্ত স্পটগুলো দেখে নেওয়ার পালা। তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমরা সামনেটা একটু ঘুরে টুরে 2-1টা ছবি তুলে উঠে পড়লাম আবার টোটোতে। এরপরে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, সেটা হলো টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই কুলেশ্বরী কালীবাড়ি ভীষণ প্রসিদ্ধ এবং এখানকার মা কুলেশ্বরী ভীষণই জাগ্রত। এই মন্দিরটা কিন্তু 400 বছরেরও বেশি পুরনো। তবে এখন এখানে সংস্কার কাজ চলছে এবং মন্দিরটা সুন্দর করে আবার তৈরি করা হচ্ছে। চারপাশটা সুন্দর করে পাথর দিয়ে বাঁধাই করা হচ্ছে, তাই মন্দিরের মেন গেট এই মুহূর্তে বন্ধ, যেহেতু ধুলোবালি উঠছে ভীষণ পরিমাণে সেই জন্য। তবে বিভিন্ন ছবি এবং
পত্রিকার কাটিং দেখে বোঝাই যাচ্ছে এই মন্দিরের পুজো কিন্তু 400 বছরেরও অনেক বেশি পুরনো। এখানকার বিভিন্ন সময়ে বিভিন্ন পুজোর বিভিন্ন ছবি কিন্তু দেওয়া রয়েছে। তবে দরজার ফাঁক বরাবর একটু চোখ রেখে কিন্তু আমরাও মায়ের দর্শন করেই নিলাম। তো তারপর আমরা চলে এলাম মায়ের মন্দির, মায়ের মুখ দর্শন করার পর আমাদের থার্ড ডেস্টিনেশনে, সেটা হলো টাকি রাজবাড়ি। রাজবাড়ির অনেকগুলো অংশ আছে, এটা পূবের গেট। এখানেও কিন্তু তোমরা ভেতরে ঢুকে চারপাশটা ঘুরে দেখতে পারো। তো আমরা সামনে থেকেই দেখেছিলাম, কারণ ভেতরটা প্রায় ভগ্নপ্রায় এবং এই রকমই অবস্থায় রয়েছে, তাই আর ভেতরে গিয়ে সময় নষ্ট করিনি। বাইরে থেকেই দেখে নিলাম পুরো রাজবাড়িটা। এরপর এখান থেকে আমরা চলে গেলাম ইছামতির পাড় ধরে। ইছামতি নদীর পাড় ধরে যখন যাচ্ছিলাম তখন এত ভালো লাগছিল, বলে ভাষায় প্রকাশ করতে পারবো না সেই অনুভূতি। একদম সুন্দর টলটলে জল ইছামতির পাশ দিয়েই যাচ্ছি আমরা, আর এ পাশে দাঁড়িয়ে ভারত, আর ঠিক ইছামতির ওই ধারে দেখতে পাচ্ছি বাংলাদেশ। কী যে সুন্দর একটা অনুভূতি। তো এই অনুভূতি নিয়েই বেশ সুন্দর অনেকটা পথ ধরেই কিন্তু আমাদের টোটো চলল। তারপর পৌঁছে গেলাম আমাদের চতুর্থ ডেস্টিনেশনে। এটা একজন প্রাক্তন সেনাধ্যক্ষের বাড়ি এবং পুজোর দালান। তো সেটা আমরা দেখে নিলাম, এবং এর ঠিক পাশেই রয়েছে আরেকটি দর্শনীয় স্থান। সেটি হলো, আমরা গয়নার বাক্স বইটি তো অবশ্যই দেখেছি, বাংলা মুভিটি, তাই এই বাড়িটিতেই কিন্তু এই গয়নার বাক্স মুভিটি হয়েছিল। এই যে পাশে এই বাড়িটা দেখছেন, এই বাড়ির ভেতরেই কিন্তু মুভিটির তৈরি করা হয়েছিল। ভেতরে কিন্তু ঢোকার অনুমতি নেই, তাই বাইরে থেকেই আমরা তুলে নিলাম ভিডিওটি। এখানে দেখছেন অনেকেই কিন্তু ছবি তুলছে। তো বাইরে থেকে বেশ জঙ্গল মনে হলেও হয়তো ভেতর থেকে সুন্দর হবে। তো রক্ষণাবেক্ষণের অভাব আছে বলেই মনে হলো, প্রায় ভগ্নপ্রায় অবস্থা। তারপর পথ ধরে এগিয়ে আসলাম, এবং এগিয়ে আস্তে আস্তে দেখছি পিকনিক স্পট কিন্তু এখানে অনেক আছে। আর এই পিকনিক স্পট ঠিক প্রকৃতির মাঝখানে বলে তা দেখতেও দারুণ লাগছে। মাঠে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়েছে। তো সেই দেখতে দেখতে চলে এলাম আবারও আমাদের সিক্সথ ডেস্টিনেশনে। সেটা হলো মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন বলার কারণ হলো, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেগুলো আমরা সুন্দরবনে দেখতে পাই, যেমন গেওয়া, গোলপাতা গাছ, বাইন গাছ, এই সমস্ত গাছ। আর এটা কিন্তু সিকিউরিটি ফোর্সের আন্ডারে রয়েছে বলে এর ভেতরে প্রবেশের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড আনা কিন্তু ভীষণভাবেই বাধ্যতামূলক। আধার কার্ড বা ভোটার কার্ড জমা রেখেই এই পথ দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। এর ভেতরেই আরেকটি দর্শনীয় স্থান আছে, মানে মিনি সুন্দরবনের মধ্যেই আপনারা 6th এবং 7th জায়গা পেয়ে যাবেন। সেটা হলো, এর ভেতরে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটাও কিন্তু দর্শনীয় স্থান। তো মন্দিরের ভিডিওটি তোলা হয়নি, মাকে দর্শন করে আমরা এগিয়ে চলেছিলাম মিনি সুন্দরবনের দিকে। তো চলুন আপনাদের এগিয়ে নিয়ে যাই। আপনার রিজার্ভ করা টোটোটা যেখানে এসে দাঁড়াবে, সেই জায়গাটা ক্রস করে যখন আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড জমা দিয়ে ভেতরে প্রবেশ করবেন, সেই জায়গা থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন এই জায়গাটায় আসার জন্য। মানে ওখান থেকে এইটুকুনি ডিস্টেন্স, প্রায় 2 মিনিট হবে হাঁটা পথে। আপনাদের কিন্তু সেখানে 10 টাকা নিয়ে নেবে। আর এই মিনি সুন্দরবনে ঢোকার টিকিট মূল্য কিন্তু 10 টাকা জনপ্রতি। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। পাশে কিন্তু অনেক খেজুরের রস বিক্রেতারা রয়েছেন, পাটালি, গুড় এইসব বিক্রেতারা রয়েছেন। সঙ্গে ছোটোখাটো খেলনা, গামছা বিক্রেতারাও রয়েছেন, যেখান থেকে আপনারা কিন্তু পছন্দ মতো জিনিস কিনতে পারেন। তো যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিলো, আমরা কেউই খেজুর রস আর ট্রাই করিনি, তবে অনেকেই খাচ্ছেন। তো এরপর এই পথ ধরেই এগিয়ে চললাম মিনি সুন্দরবনের দিকে। প্রথমে তো ভেবেছিলাম যে সুন্দরবন মানে হয়তো
পশু পাখিও কিছু পাবো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটা শুধুমাত্র গাছ দেখার জন্যই আপনাদের যেতে হবে। এইখান থেকে ভেতরে ঢুকে আপনারা ওই গোলপাতা গাছ, গেওয়া, গরান, তারপর বাইন গাছ, কেওড়া গাছ, এই সব গাছগুলোই শুধুমাত্র দেখতে পাবেন। তো এগিয়ে চললাম। প্রথমে এগিয়ে যাওয়ার পর দুটো রাস্তা রয়েছে, দুদিকে চলে যাচ্ছে। একটাতে টাওয়ারে যাওয়া যাচ্ছে, আরেকটা একদম নদীর পাড়ে যাওয়া যাচ্ছে। দুটো রাস্তাতেই আমরা যাব এক এক করে। আর ভেতরে কিন্তু ক্যান্টিনও রয়েছে, সাথে বাথরুম বা টয়লেটের ব্যবস্থাও রয়েছে। দেখতেই পেলেন টাওয়ারে উঠে কিছুই দেখা যাচ্ছে না, গাছগুলো এত বড় বলে। আর নদীর পাড়ে তাই চলে এসেছি। নদীর পাড়টাও কিন্তু এরকমভাবে আটকানো রয়েছে, একদম পাড় ঘেঁষিয়ে যাওয়া যাচ্ছে না, তবে সুন্দর দেখা যাচ্ছে। ওপারে বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী, আর এপারে আমরা ভারতে। বেশ সুন্দর পরিবেশ। তারপর এখান থেকেও আমরা চটজলদি দেখে টেকে দু একটা ছবি তুলে বেরিয়ে এলাম। এরপর চলে এলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুপুরবেলা, বুঝতেই পারছেন। তো ক্যান্টিনে খাবার অলরেডি শেষ, যেহেতু 31শে ডিসেম্বর এবং ভিড়টাও প্রচুর পরিমাণে হয়েছে, তাই ক্যান্টিনে খাবার মোটামুটি শেষ। তো দুপুরবেলা ভাত খেতেই হবে। তো ঠিক টিকিট কাউন্টারের বাইরেই কিন্তু এইরকম হোটেল রয়েছে দু একটা। আমরাও একদম সামনের একটা হোটেলে ঢুকে পড়লাম। নিয়ে নিলাম চিকেন থালি। চিকেন থালি নিয়েছিল ফুল প্লেট 120 টাকা, যেখানে 4 পিস চিকেন দিচ্ছিল, সাথে ছিল ডাল, একটা সবজি আর ভাত। এটা কিন্তু পুরো মিল সিস্টেমে ছিল। আমাদের সময় কিন্তু ছিল ডাল আর বাঁধাকপির তরকারি। ভেজ থালি ছিল 50 টাকা করে, সেখানে শুধু ডাল আর ভাত, সঙ্গে একটা সবজি পাবেন। আর অমলেট নিলে নিচ্ছিল 10 টাকা করে। তো এই হলো খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আমাদের এই ডেস্টিনেশনে। এইখানে 100 বছরের আগেকার একটি গভীর নলকূপ দেখতে পাওয়া যাচ্ছে, যে সময় সাধারণত এখানকার বা এই এলাকার মানুষজন পুকুর এবং নদীর জলই তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করত। সেই সময়কার এখানে কিন্তু এটি প্রথম নলকূপ। দেখতেই পেলেন কার সময়ে এটি তৈরি হয়েছিলেন। তো যাই হোক, এই নলকূপটা এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে। তো এই নলকূপটা দেখার পর আমরা চলে গেলাম আমাদের 9th ডেস্টিনেশনে। তাই আবারও ইছামতির পাড় ধরেই চললাম। আর এই সময় কিন্তু প্রায় সন্ধে হয়ে আসছে, তাই বিকেল পড়ে গেছে। তাই পড়ন্ত বিকেলে কিন্তু সেই সময়ও নদীর রূপটা বেশ সুন্দর। তো সেই দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের 9th ডেস্টিনেশনের দিকে। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছি বিভিন্ন পিকনিক স্পটেও প্রায় রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ। সবাই মোটামুটি গুটিয়ে ফেলেছেন বাড়ি যাওয়ার পথের জন্য। আর এইভাবেই আমরা এসে পৌঁছলাম জোড়া শিব মন্দিরে। এখানে জোড়া শিব মন্দির, এখানকার শিব মূর্তিগুলোর নাম কি, মানে এখানে কোন মূর্তিগুলো, কোন স্বরূপগুলো শিবের 12টি স্বরূপের মধ্যে কোন স্বরূপে পূজিত হয় সেটা আমি বুঝতে পারলাম না, বা আশেপাশের লোকজনের সেভাবে বলতে পারলেন না। তবে এটি কিন্তু অনেক দিন আগের, মানে রাজবাড়ি থেকেই এটি তৈরি করা হয়েছিল, সেই সময়কার মন্দির। এবং পরবর্তীকালে মন্দিরগুলোকে কিন্তু সংস্কার করা হয়েছে। আর এই মুহূর্তে মন্দির বন্ধ, তবে বাইরে থেকেই কিন্তু দর্শন করা যাচ্ছে। বাইরে থেকে আমরা মহাদেবের দর্শন করতে পারলেও কিন্তু ছবি তুলতে পারিনি, কারণ বিকেলবেলায় আলোর অভাবের জন্য ক্যামেরার কিন্তু ফোকাস নিচ্ছিল না মহাদেবে। তো যাই হোক, আর এই যে সুন্দর একটা মাছরাঙা পাখি বসে আছে পুকুর পাড়ে, বেশ ভালো লাগলো। আমি কিন্তু মাছরাঙা পাখি এত কাছ থেকে খুব কমই দেখেছি। তো যাই হোক, সেইটিকেও ক্যামেরাবন্দি করতে ভুললাম না। আর আরেকটা জিনিস বেশ ভালো লেগেছে, মন্দিরের সামনেই পুকুর পাড়, আর সেই পুকুরের জলে মন্দিরের প্রতিবিম্ব দেখুন, কি অপরূপ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছিল আমার এই সময়কার এই দৃশ্যটা। তো এরপর আমরা চলে গেলাম আমাদের 10th ডেস্টিনেশনে, টাকি ঘোষবাবু বাড়ির পুজোর দালান দেখতে। এখানে কিন্তু দর্শন করে এন্ট্রি লাগছে। তো আমরা ভেতরের পুজোর দালান দেখবো বলে 10 টাকা এন্ট্রি দিয়েই ঢুকলাম। তো ভেতরের মন্দির প্রাঙ্গণটা এইরকম দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর, তবে ভগ্নপ্রায়। চারপাশের দৃশ্য একদমই ভগ্নপ্রায়। আর মন্দিরের
মেন দরজার সামনেই কিন্তু রয়েছে মাটির দালান। সেখানে কিন্তু বেদি করা আছে, পুজোর বেদি। তো চলুন ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। কারুকার্য কিন্তু সেই সময়ও বেশ সুন্দরই ছিল, তবে এখন বোঝা দেয়। ত্রিশক্তি মন্দিরে চলে গেলাম, যেটি আমাদের 11th ডেস্টিনেশন। তো মন্দির প্রাঙ্গণ বেশ সুন্দর, মন্দিরের কাজও চলছিল এই মুহূর্তে। তো ভেতরে একদম মাকে 3টে আলাদা রূপে পূজা করা হয়। এরই সাথে এখানে রয়েছেন ভোলে বাবা। যেখানে মার পুজো হয় সেখানে কিন্তু ভৈরবেরও পুজো হয়। তো পাশেই মা বাবা ভৈরবও রয়েছেন। এরপর আমরা চলে এলাম আমাদের 12 নম্বর ডেস্টিনেশন এবং অন্তিম ডেস্টিনেশন। আমি আগে ভুল বলেছিলাম, সম্ভবত 15টা নয় 12টা জায়গা ঘুরিয়ে দেখানোর কথা হয়েছিল। তো তার মধ্যে এটি কিন্তু একদম নদীর মোহনায় যাওয়ার জন্য কিন্তু লঞ্চ ঘাট। এখান থেকে কিন্তু 3টে নদীর মোহনা স্থলে কিন্তু যাওয়া যায় এই লঞ্চে করে। লঞ্চে কিন্তু একসাথে জনপ্রতি 100 টাকা নেয়, আর যদি বুক করেন তাহলে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু রেট যেতে পারে। তবে সেখানেও কিন্তু বার্গেনিং করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।